প্রদীপের গল্প স্বল্প, শুধুমাত্র ফান্টানে। এখানে থাকছে কিছু রহস্য, কিছু ভয়, কিছু হাসি, কিছু প্রেম আর অনেক কাহিনী। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো পাইরেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। দয়া করে পাইরেসি করবেন না এবং পাইরেসি সাপোর্ট করবেন না। প্রদীপের গল্প স্বল্পে আজকের গল্প সুপ্রতিম সরকারের হুব্বা শ্যামল। সালা পুরো পইতে করে দিয়েছি বডিটাকে। মানে? আবে পইতে বুঝিস না, আড়াআড়ি নামিয়ে দিয়েছি। চিড়ে গেছে পুরো, ঘাট থেকে কোমর অবধি। আরে ওই যেভাবে পইতে থাকে না মামুনদের, আর মালটাকে কুপিয়েছি ওর বয়ের সামনে। বুড়ি তো রক্ত দেখে বেহুশি হয়ে গেল। মায়ের সামনে মারলে ভাবে? হ্যাঁ, মায়ের সামনে দরকার ছিল, ইচ্ছে করেই করেছে। মালটা পুলিশের খোঁচরগিরি করছিল বড্ড। মাছতলা থেকে গত সপ্তাহ রেটটা ওই করেছিল। সালা পাকা খবর আছে আমার কাছে, তাই ঘরে ঢুকে মারলাম, মায়ের সামনে পইতে করে দিলাম। এই যে লুড়কে গেল, আর কারো হিম্মত হবে না মাথা তোলার। কইবে ঢাল একটা মোটা করে, মাথাটা ছাড়ুক একটু। হ্যাঁ নাও দাদা, 80 ml। 3টে ডগাডগ নামিয়ে দিলেই দেখবে মদটা চলকাচ্ছে ভেতরে। দূর, ওসব 80-50-তে থোড়ি চলকায় আমার। কিসে চলকায় জানিস? মার্ডারের পর গরম রক্তটা যখন ছিটকে এসে মুখে লাগে না, কি আর বলি তোদের, বুঝবি না তোরা। গরমা গরম রক্ত স্ট্রেট ছিটকে এসে মুখে, বিন্দাস। 19 কাছে মদ ফদ, মায়া মায়া। দাদার ব্যাখ্যায় স্তব্ধ করে দেয় গোল হয়ে ঘিরে বসে থাকা শ্রোতাদের। দাদা বন্ধুদের কাছে শ্যামল, জুনিয়রদের কাছে শ্যামলদা বা স্রেফ দাদা, বাকিদের কাছে প্রতিপক্ষ গ্যাংয়ের কাছে, পুলিশের কাছে পরিচয় অন্য নামে। যে নামে রিষড়া, কোন্নগর অঞ্চলে বাঘ, গরু এবং অন্যান্য যা যা প্রাণী আছে সব এক ঘাটে জল খায়। হুব্বা হুব্বা শ্যামল। ডাক্তার আর পুলিশ, নানা ধরনের মৃতদেহ দেখতে হয় এই দুই পেশার লোকদের। সাধারণ লোকের গা গুলিয়ে উঠবে দেখলে, এমন থ্যাঁতলানো দোমড়ানো পচা গলা ক্ষতবিক্ষত বডি। খুঁটিয়ে দেখাটা ডাক্তার বা পুলিশের রুটিন কাজের মধ্যেই পড়ে, অভ্যেস হয়ে যায়। বিকৃত মৃতদেহ আলাদা করে কোনো প্রতিক্রিয়ার জন্ম দেয় না সচরাচর। এই লাশটা ব্যতিক্রম, পড়েছিল রিষড়া রেলগেটের কাছে। বহু ডেড বডি দেখার অভিজ্ঞতা সম্পন্ন রিষড়া থানার ওসিও প্রথম দেখায় চোখ সরিয়ে নিতে বাধ্য হলেন। মৃতের বয়স 25-30-এর বেশি নয়। শরীরের উপরের অংশ আড়াআড়িভাবে কোপানো, ডান দিকের কাঁধ থেকে বাঁ দিকের কোমর অবধি বেলাগাম বেরিয়ে পড়েছে অঙ্গ প্রত্যঙ্গ, ছড়িয়েছে ছিটিয়েছে রাস্তায়। ধারালো অস্ত্রের কোপ পড়েছে গলাতেও, এক নয় একাধিক। এ খুনের বর্ণনায় নৃশংস নেহাতি নরম বিশেষণ। খবর পেয়ে স্পটে চলে এসেছেন এসডিপিও শ্রীরামপুর, যিনি লাশে এক ঝলক চোখ বুলিয়ে দৃশ্যটি সামান্য বিচলিত হয়ে পড়েছে এবং আপ্রাণ চেষ্টা করছেন স্বাভাবিক থাকা। ওসি তাকান এসডিপিওর মুখের দিকে, আন্দাজ করার চেষ্টা করেন তরুণ আইপিএস অফিসারের অস্বস্তির কারণ। স্যার, বডি আইডেন্টিফাই হয়নি এখনো, চেনেন নাকি একে?
মানুষটাই যখন আর নেই, পরিচয় গোপন করাটা প্রহসন। সোর্স ছিল আমার, উত্তরপাড়ার ছেলে। কেউ জানতো না যে ও সোর্স। খুব রিলায়েবল ছিল, অসম্ভব সাহস, দুর্দান্ত নেটওয়ার্ক, পিন পয়েন্টে খবর দিত। দিন দশেক আগে মহেশতলার রেইডটার ইনপুটগুলো ওরই ছিল। চুপ করে থাকেন ওসি। তিনি নিজেও মহেশতলার ওই রেডে ছিলেন। মহেশতলা থেকে কয়েক কিলোমিটারের মধ্যে একটা তেমাথা মোড়। মোড়ের মাথায় একটা পানবিড়ির দোকান, যার থেকে বাঁহাতে কয়েকশো মিটার হেঁটে গেলে দোতলা বাড়ি একটা। দোতলাটা ভালো করে ঢালাই হওয়া বাকি এখনো। এসডিপিও সাহেবের কাছে খবর ছিল, একতলায় পালের গোদা সহ ফুল টিমকে পাওয়া যাবে রাত 12:30টার পর। মদ, মাংস, মৎস্যবের ঢালাও আয়োজন থাকবে মধ্যরাতের ঠেকে। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, বাদ সেধেছিল সন্ধ্যে থেকে অঝড় বৃষ্টি। মুভমেন্ট যতটা গোপন রাখা উচিত ততটা রাখা যায়নি। ওই আকাশ ভাঙা বৃষ্টির মধ্যেও বাড়িটাকে কর্ডন করা হয়েছিল 1:15 নাগাদ। কাউকে পাওয়া যায়নি। যাদের ধরতে যাওয়া তারা যে কোনোভাবেই হোক রেডের আঁচ পেয়ে গিয়েছিল। সোর্সের সেদিনের খবর যে 100% ঠিক ছিল, সে তো এই ছিন্ন ভিন্ন লাশই জানান দিচ্ছে। বাংলা হিসেব পুলিশের সোর্স হওয়ার চরম মাসুল দিতে হয়েছে এই যুবককে। বডি পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থা করে গাড়িতে ওঠেন এসডিপিও। রহস্যের রও নেই এখানে, তদন্তের তও নেই। খুনটা কে করেছে, কেন করেছে, সে নিয়ে ভাবারও কিছু নেই। রিষড়া রেলগেটের লেভেল ক্রসিংটাও জানে। হুব্বা হুব্বা শ্যামল। সন্ধে নেমেছে, ঘন্টা খানেক হয়ে গেল। রাস্তায় দাঁড়িয়ে শেষ মুহূর্তের ব্রিফিং সেরে নিচ্ছেন ডিআইজি, সিআইডি। যাকে ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে অফিসাররা মন দিয়ে শুনছেন প্রতিটা শব্দ। আর্মস থাকবে না ওদের কাছে, এটা 100% শিওর। সুতরাং ক্রস ফায়ার আউট অফ কোয়েশ্চেন। যদি পালানোর চেষ্টা করে, কেউ ফায়ার করবে না। জানি জানি প্রাইজ ক্যাচ, কিন্তু ফায়ারিং আন্ডার নো সার্কামস্ট্যান্সেস। আই রিপিট, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস। ভিড়ের মধ্যে পাবলিকের কোনো ইনজুরি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। প্লিজ কিপ দিস ইন মাইন্ড। তেমন হলে জাস্ট দৌড়ে চেস করবে, নাথিং মোর। দৌড়ে কোথায় যাবে, কতদূর পালাবে, ধরা পড়বেই। গাড়ি দুটো কোথায় থাকবে সেটা আরেকবার বুঝে নাও ভালো করে। পেয়ে গেলে সোজা এনে গাড়িতে তুলবো আমরা। আর বেশি সময় নেই হাতে, জাস্ট অ্যাবাউট হাফ অ্যান আওয়ার। কোনো ডাউট আছে কারো? এনি কোয়েশ্চেন? নো নো স্যার। ডন শব্দটা ইদানিং অপাত্রে দান করে মিডিয়া। মাঝারি মাপের কোনো স্থানীয় গুন্ডা মাস্তানের নামের আগেও ডন বা গ্যাংস্টার বসিয়ে দেওয়াটা আজকাল নেহাতি সাধারণ ঘটনা। এ কাহিনী তেমন কোনো রাম শ্যাম যদু গোত্রের মস্তানকে নিয়ে নয়। খুচরো গুন্ডামি আর টুকরো মাস্তানির সীমানা ছাড়িয়ে কিভাবে আক্ষরিক অর্থেই ডন হয়ে উঠেছিল হত দরিদ্র পরিবারের এক অশিক্ষিত যুবক, পুলিশকে প্রায় 2 দশক ধরে নাকানি চোবানি খাইয়ে অপরাধ দুনিয়ায় কিভাবে কায়েম করেছিল একাধিপত্য, তার কিছুটা ধরা থাকলো এই কাহিনীতে। ধরা থাকলো পুলিশের সঙ্গে ধারাবাহিক টক্করের ইতিবৃত্ত এবং পরিণতি। শ্যামল দাস 5 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। বাবা শ্রমিক, হুগলি শ্রী দুর্গা কটন মিলে। কোন্নগরের ধর্মডাঙ্গায় একটা বাড়িতে কোনো মতে সপরিবার দিন গুজরান। পাড়ার স্কুলে বাবা ভর্তি করিয়ে দিয়েছিলেন ছেলেদের, কিন্তু ক্লাস 3-র বেশি আর পড়াশুনো এগোয়নি শ্যামলের। মা বাবার হাজার বাবা বাছা সত্ত্বেও যেতই না স্কুলে, আর গেলেও পালিয়ে আসতো 1-2 ক্লাসের পরে। রিষড়া রেলগেটের কাছে গিয়ে মালগাড়ির আসা যাওয়া দেখত। ভাবতো, মালগাড়ি বলে কেন, কি মাল থাকে ওই ইয়া ইয়া বগিগুলোর ভিতরে? কারা পাঠায়, কোথায় পাঠায়? স্কুলের পাঠ চুকে যাওয়ার পর কিশোর শ্যামলের দিন কাটত ঘুঁটে দিতে মাকে সাহায্য করে, আর রাত কাটত বড় লোক হওয়ার স্বপ্ন দেখে। দোসর ছিল ঠিক উপরের দাদা বাচ্চু।
স্কুলের মায়া সে ক্লাস 5-এই কাটিয়ে দিয়েছিল। 8-এর দশকের শুরুর দিন তখন। দুই ভাই মিলে খুঁজে বেড়াতো টাকা রোজগারের সহজ উপায়। 14 বছর বয়সেই বিড়ি আর বাংলায় বোন। নেশার খরচটা তো অন্তত তুলতে হবে। বাবা একদিন খুব বকাঝকা করলেন শ্যামল বাচ্চুকে। বাচ্চু চুপ করে থাকলো। শ্যামল অবশ্য চুপ করে বকুনি হজম করার বান্দা নয়। বাবার মুখের উপর সরাসরি বলে দিল, তোমার মতো মজুরিগিরি করব না, তার চেয়ে ওয়াগান ভাঙলে অনেক বেশি টাকা, আমি নিজেরটা নিজে বুঝে নেব। বাবা কাঞ্জিলাল দাস বুঝে গেলেন এ ছেলে পোষ মানার নয়, এই বয়সে নিজেরটা নিজেই বুঝে নেবে বলছে। ঠিকই বলছে বোধহয়, না হলে 14 বছর বয়সে বুঝে যায় ওয়াগন ভাঙার হিসেব, মুখের উপরে তেঁড়িয়া মেজাজে বলে দেয় মজুরিগিরি করব না। ওয়াগান ব্রেকিংয়ে শ্যামলের হাতে খড়ি অবশ্য বছর 2 পরে। ক্রিমিনাল ক্যারিয়ারের শুরু তারও আগে। স্থানীয় আইসিআই ফ্যাক্টরির মালপত্র চুরি করা দিয়ে, যে ফ্যাক্টরির স্থানীয় নাম অ্যালক্যালি। রাতের অন্ধকারে সরিয়ে ফেলা মালপত্র বেচে যা আসতো তাতে আর কতটুকু হতো? মাসে 2টোর বেশি সিনেমা দেখা যেত না, সপ্তাহে 1 দিনের বেশি ইংলিশ খাওয়া যেত না। পকেটে পয়সা না থাকায় মাঝপথে জুয়ার বোর্ড ছেড়ে উঠে যেতে হতো। অ্যালকালি ফ্যাক্টরির পাশের মাঠে বসে শ্যামল খুব উগড়ে দিত বন্ধুদের কাছে। দূর, এভাবে বাঁচা তো সেই মিল মজদুরের বাঁচার মতো। আরও একটু ভালোভাবে বাঁচতে অগত্যা ওয়াগান ভাঙা আর টুকটাক ছিনতাই। টুকটাকের গণ্ডি অবশ্য দ্রুতই পেরোলো বছর 18-র শ্যামল। কোন্নগরের একটা ফ্যাক্টরির টাকা নিয়ে সংস্থার এক কর্মী সাইকেলে করে সন্ধেবেলা ফিরছিলেন। শ্যামল আটকালো কোন্নগর আন্ডারপাসের মুখে। টাকার ব্যাগটা দিয়ে। ওই কর্মী প্রতিবাদ করলেন, এটা আমার টাকা নয়, কোম্পানির টাকা। তাছাড়া জারি টাকা হোক, তোকে দেবো কেন? তুই কে? কোন হরিদাস? বলা মাত্রই শ্যামল সোজা ছুরি ঢুকিয়ে দিল পেটে এবং টাকার ব্যাগটা নিয়ে চম্পট। ওটাই প্রথম খুন। পুলিশের খাতায় ছিচকে ছিনতাইবাজ থেকে দাগি দুষ্কৃতিতে উত্তরণের ওটাই প্রথম ধাপ। সেই প্রথম পুলিশের তাড়ায় সাময়িক পালিয়ে যাওয়া এলাকা থেকে। থানায় থানায় রাফ রেজিস্টার বলে একটা খাতা থাকে, যাতে নথিবদ্ধ রাখা হয় এলাকার দুষ্কৃতীদের নাম। সেখানে যথেষ্ট গুরুত্ব সহকারে সেই প্রথম জায়গা পেল শ্যামল। চেহারার বর্ণনায় লেখা হলো বেটে, হাইট 5 ফুটের সামান্য বেশি, গায়ের রং চাপা, ছিপছিপে চেহারা। অপরাধী হিসেবে গুরুত্ব যে ক্রমশ বাড়বে আরো। প্রথম খুনের মাস 2 মধ্যেই সেটা জানান দিল শ্যামল। কোন্নগর নবগ্রাম এলাকায় পরপর কয়েকটা ডাকাতি করে দাদা বাচ্চু এবং কিছু উঠতি চ্যাংড়াকে সঙ্গে নিয়ে মাঝরাতে গৃহস্থ বাড়িতে ঢুকে বেপরোয়া লুটপাট। কেউ প্রতিরোধ করলে এলো পাথাড়ি মারত। লোহা চুরি টুরি অনেকেই করে, কিন্তু এই 18-19 বছরের ছেলেটা তো নিজের পাড়ার আশেপাশেই ডাকাতি করে বেড়াচ্ছে। স্থানীয় মানুষ উত্তরপাড়া থানায় ডেপুটেশন দিলেন। প্রতিদিন অন্তত 2 বার করে শ্যামলের ধর্মডাঙ্গার বাড়িতে শুরু হলো পুলিশি রেইড। প্রতিটি ঘরের ইঞ্চিতে ইঞ্চিতে তল্লাশি। শ্যামলের বাবা মাকে পুলিশ স্পষ্ট বলে এলো, ছেলেকে বলুন সারেন্ডার করতে, না হলে রোজ এভাবে বাড়িতে পুলিশ আসবে যখন তখন। লাইফ হেল হয়ে যাবে আপনাদের। বাড়ির চাপ, পুলিশের চাপ, এলাকার মানুষের সংখ্যাগরিষ্ঠ অংশের সামাজিক চাপ। পাড়া ছাড়া হতে বাধ্য হলো শ্যামল। সেটা 8-এর দশকের শেষ ভাগ, 86-87। মা বাবা ভাইদের প্রতি কোনো পিছুটান ছিল শ্যামলের? এমন অভিযোগ কখনো কেউ করতে পারে। প্রবল পিছুটান বরং ছিল অন্যত্র। পাড়ারই এক কিশোরীর সঙ্গে প্রেম গত কয়েক বছর ধরে। নাম তাপসী, যার পরিবারের ঘোর আপত্তি ছিল একজন সমাজ বিরোধীর সঙ্গে মেয়ের মেলামেশায়। পাড়া ছাড়া হওয়ার পর এক বন্ধু মারফত ক্লাস 8-এর তাপসীকে বার্তা পাঠালো শ্যামল, কয়েকটা বছর শুধু ধৈর্য ধরে থাকো।
কথা রেখেছিল শ্যামল। বছর দুয়েকের মধ্যেই এক রাতে ঝটিতি অভিযানে দলবল নিয়ে ঢুকেছিল পাড়ায়। তাপসীকে তুলে নিয়ে গিয়েছিল বাড়ি থেকে। মন্দিরে গিয়ে বিয়ে করেছিল পরের দিন। সমাজ বিরোধী তো অনেকেই থাকে, কিন্তু গুন্ডামি মাস্তানির প্রচলিত সীমানা পেরিয়ে যদি কোনো সমাজ বিরোধীর মধ্যে দীর্ঘমেয়াদী বাহুবলী হয়ে ওঠার প্রতিশ্রুতি থাকে, পৃষ্ঠপোষকের বড় একটা অভাব হয় না আমাদের সমাজে। ছাতা একটা জুটেই যায় ঠিক, জুটে গেল শ্যামলেরও। দক্ষিণ শহরতলির এক রাজনৈতিক নেতার বিশেষ আস্থাভাজন হয়ে উঠল, ঘাঁটি গাড়ল মহেশতলায়। পরের ৬-৭ বছর হুগলিতে পাকাপাকিভাবে ঢুকতে না পারলে কি হবে? রাজ্যের অন্যত্র এবং কখনো কখনো রাজ্যের বাইরেও একটার পর একটা ক্রাইম করে বেরিয়েছিল শ্যামল। কি নেই অপরাধের সেই দশকর্ম ভাণ্ডারে? হাওড়ার বন্ধ কারখানার লোহার ছাট পাচার, দূরপাল্লার ট্রেনে প্যাসেঞ্জার সেজে উঠে গভীর রাতে ডাক সাইডে ডাকাতি, বেপরোয়া বোমাবাজি করে এলাকা দখল কোনো রাজনৈতিক দাদার অঙ্গুলি হেলনে, মোটা টাকার বিনিময়ে সুপারি কিলিং। এমনই এক সুপারি কিলিং করতে গিয়ে ৯০ দশকের শুরুতে মুঘল সরাইয়ে রেল পুলিশের হাতে ধরা পড়েছিল শ্যামল। মাসখানেকের রেলযাত্রার পর বেরিয়ে এসে ফের নতুন উদ্যমে শুরু করেছিল দাদাগিরি। চেহারাটাও বদলে গেছিল এই কয়েক বছর। ছিপছিপে ছিল না আর, শরীরে জমছিল সমৃদ্ধির মেদ। এই শ্যামলের ডেসক্রিপটিভ রোল লিখতে হলে ছিপছিপে বদলে গিয়ে হতো গাট্টা গোট্টা, সামান্য মোটার দিকে। গ্যাং থাকলে তবেই না গ্যাংস্টার। শ্যামল একটু একটু করে গড়ে তুলেছিল নিজস্ব গ্যাং। হাওড়ার কুখ্যাত ৬০ টাকার বাড়ি রাম অবতারের কাছে ৬০টার প্যাড লেখার কাজ করত রমেশ মাহাতো, কিন্তু স্বপ্ন দেখত বড় মাঠে খেলার। প্যাড লেখে তো পাতি পাবলিক, ক পয়সাই বা হয়। বালি বেলুড়ের মাঝামাঝি জায়গায় একটা জুয়ার থেকে শ্যামল রমেশের আলাপ থেকে বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্ব গভীরতর হয়ে শ্যামলের গ্যাংয়ের অলিখিত নাম্বার 2 হয়ে ওঠা রমেশ মাহাতো। নাম্বার 3 বেনারসি বাপি, আসলে বাঙালি, নাম বাপি খাস্তগি। বেনারসের জন্ম এবং বড় হওয়া বলে নাম বেনারসি। শ্যামলের সঙ্গে প্রথম দেখা লিলুয়ার বিজলি কোয়ার্টার, যেখানে দুষ্কৃতীদের নিত্য যাতায়াত। লম্বায় 6 ফুট, নির্মের শরীরের বাপিকে দলে নিতে একটু ভাবতে হয়নি শ্যামলকে। গ্যাংয়ের অন্যদের অনেকেরই নাম করা যায়, লম্বা লিস্ট। তবে কোর গ্রুপ বলতে মন্টু, সত্য, পুতন, চিকুয়া, জিতেন্দর আর নেপু। শেষ নামটা অন্যদের তুলনায় কিছু বাড়তি শব্দ দাবি করে, নেপু, নেপুগিরি। কিছু লোকের বোধ হয় জন্মই হয় অপরাধ লগ্নে। নেপু যেমন বর্ন ক্রিমিনাল গোত্রের, শুধু বলার অপেক্ষা। নামিয়ে দিয়ে তো নেপু। কোনো প্রশ্ন না করে যাকে নামানোর নির্দেশ এসেছে তাকে খুন করে আসবে নির্মম নির্বিকার। এমন পেশাদার খুনির দরকার ছিল শ্যামলের। খুন ব্যাপারটা অবশ্য নেপুর থেকেও ঢের বেশি মজ্জাগত ছিল শ্যামলের। অপরাধ বিজ্ঞানের খটোমটো পরিভাষায় বললে শ্যামল ছিল প্যাথোলজিক্যাল কিলার। আনন্দ পেত খুন করে, হয়তো প্রাণে মেরে ফেলার দরকারই নেই কাউকে, স্রেফ ধমক ধামকই যথেষ্ট। তবু শ্যামল বিজাতীয় তৃপ্তি পেত লাশ ফেলে দিয়ে। মদের সঙ্গে গাঁজার নেশা জমে উঠলে বাবু হয়ে বসে থাকতো স্থির। বদলে যেত চোখের দৃষ্টি, কথা প্রায় বলতোই না। এমন একটা বোম ভোলা চেহারা হতো যে সঙ্গীরাই বলতো, দেখ দাদা পুরো হুব্বা হয়ে গেছে। সেই থেকেই নামকরণ হুব্বা, হুব্বা শ্যামল। নেশার ঘরে থম মেরে হুব্বা হয়ে বসে থাকার সময়টাতেই শ্যামল ছিল সবচেয়ে বিপজ্জনক। তখনই মাথা চাড়া দিত কারণে অকারণে রক্ত দেখার তাড়না, লাশ দেখার স্প্রিয়া। ধুর, এসব মদ ফদ মায়া আমার কিসে চলকায় জানিস? হ্যাঁ, মার্ডারের পর যখন গরম রক্তটা মুখে ছিটকে এসে লাগে না, বুঝবি না তোরা। রমেশ, বাপি, মন্টুর মতো ঘনিষ্ঠরা
শ্যামলের এই রক্ত দেখার রাত্রিকালীন ছটপটানিটা জানত। বছরের পর বছর ধরে সঙ্গে থাকার ফলে আঁচ করতে পারত। ওই সময় আশেপাশে বিরোধী গ্রুপের ছেলে পেলে তো কথাই নেই, এমনকি নিজের গ্রুপের ছেলে ছোকরাদের উপরও যখন তখন চড়াও হয়ে যেতে পারে শ্যামল। রমেশ টিমের জুনিয়রদের বলেই রেখেছিল, শোন, শ্যামল যদি কোনোদিন রাত্রি 10:30টার পর ডাকে আসবি না, না এলে দাদা রাগ করবে, এই ভয়ে দুম করে চলে আসবি না, কিন্তু বেশি রাতে ডাকলে আসবি না, ব্যাস। দাদা রাগ করলে করবে, সেটা আমি সকালে বুঝে নেব। হাতে যথেষ্ট টাকা, দুর্ধর্ষ গ্যাংও তৈরি এই বছরে। শ্যামল সিদ্ধান্ত নিল ঘরের ছেলের ঘরে ফেরার এটাই সেরা সময়। কোন নগর ধর্মডাঙ্গায় শ্যামলের হুব্বা শ্যামলের সদল বলে পুনঃপ্রবেশ ঘটল এলাকা ছাড়া হওয়ার প্রায় 1 দশক পরে। তা 95-96-এ 9-এর দশকের মাঝামাঝি। লক্ষ্য মূলত দুটো। প্রথম, রিসড়ায় সদ্য বন্ধ হয়ে যাওয়া বিন্দাল ফ্যাক্টরিতে পড়ে থাকা লক্ষ লক্ষ টাকার মাল পাচার। দ্বিতীয়, হুগলি হাওড়ার অপরাধ দুনিয়ায় বেতাজ বাদশাহ হয়ে ওঠা। প্রথম লক্ষ্য পূরণে অভিনব পন্থা নিল শ্যামল। নিজে বা নিজের টিমের ছেলেপুলেদের দিয়ে ফ্যাক্টরির মাল চুরি পাচার আর নয়। ওসব কেরিয়ারের শুরুর দিকে অনেক হয়েছে, এবার চুরিটা অন্যরা করুক, কিন্তু নিজের টিমের নজরদারি দিয়ে। কিরকম? শ্যামল নিয়ম বেঁধে দিল, জটিল কিছু নয়, বিন্দাল ফ্যাক্টরির মাল যে কেউ চুরি করতে পারে, অবারিত দ্বার, কিন্তু চুরির পর বেচতে হবে শ্যামলের কাছেই এবং বাজার দরের থেকে অর্ধেক দামে। 1 কেজি ছাঁটের বাজার দর যদি 300 টাকা হয়, ফ্যাক্টরি থেকে সরানো সেই 1 কেজি শ্যামলকে বেচতে হবে 150 টাকায়। অর্ধেক দামে কিনে নেওয়া সেই মাল এবার শ্যামল বাজারে বেচত চলতি দরে। এই সিস্টেমের প্রতিবাদ করার মানে পৃথিবী থেকেই খরচা হয়ে যাওয়া। জানতো সবাই, জানতো শ্যামলের সঙ্গে এই 1 কেজি প্রতি 150 টাকাটা অন্তত 200 করতে চেয়ে একজন তর্কাতর্কি করেছিল। পরিণতি ভালো হয়নি। বুকে সোজা পিস্তল ঠেকিয়ে দিয়ে ঠান্ডা গলায় শ্যামল বলেছিল, পাঙ্গা নেওয়ার আগে তোর একটা জিনিস মনে রাখা উচিত ছিল, গাড়িটা তুই চালাচ্ছিস না, আমি চালাচ্ছি। এরপর 2টো গুলি খরচ করেছিল শ্যামল। পাঙ্গা নেওয়া লোকটির বডি খুঁজে পাওয়া যায়নি, পুলিশের খাতায় মিসিং। জনশ্রুতি লাশটা রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিল। হাজার হাজার টনের অরক্ষিত এবং পরিত্যক্ত মাল এভাবে বেচে খুব দ্রুত টাকার পাহাড়ে পা রাখল শ্যামল। অতঃপর দ্বিতীয় লক্ষ্য, এলাকায় নিজে নিরঙ্কুশ আধিপত্যে শিলমোহর দেওয়া। খুব সোজা হলো না ব্যাপারটা। অপরাধ জগতে শূন্যস্থান শূন্য থাকে না বেশি দিন। এলাকায় প্রায় 1 দশক ধরে শ্যামলের অনুপস্থিতির সুযোগে তৈরি হয়ে গিয়েছিল একাধিক ছোট বড় গ্যাং, যাদের মধ্যে শ্যামলের দিকে কিছুটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মতো বুকের পাটা একজনেরই ছিল, বাঘা। ভালো নাম ভোলানাথ দাস, যে একসময় ছিল শ্যামলেরই টিম। বখরা নিয়ে ঝামেলায় দল ছেড়েছিল। কোন নগর পেরিয়ে কানাইপুরে ঢুকলেই বাঘার এলাকা শুরু। 97-99 এই সময়টায় শ্রীরামপুর মহকুমার পুলিশ প্রশাসনকে ব্যতিব্যস্ত রেখেছিল শ্যামল। বাঘার টক্কর, এলাকা দখলের লড়াই, খুন পাল্টা খুন, বোমাবাজি, রক্তপাত, খুনোখুনি কখনো কখনো এতটাই মাত্রা ছাড়াতো যে ঘটনার আজ মহকুমা বা জেলা পেরিয়ে পৌঁছে যেত কলকাতাতেও। জায়গা করে নিত শহরের বাংলা ইংরেজি খবরের কাগজের প্রথম পাতায়। একবার যেমন হলো, শ্যামলের গ্রুপের 2টো ছেলেকে রাতের দিকে একলা পেয়ে কুপিয়ে মেরে দিল বাঘার ছেলেরা। পরের রাতেই বদলা নিল শ্যামল। বাঘার পাড়াতে দলবল নিয়ে ঢুকে চূড়ান্ত তাণ্ডব শুরু করল। জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল বাঘার বাড়ি। বাঘা কোনো মতে জনাদুয়েক সঙ্গীকে নিয়ে পালিয়ে বাঁচল। পালাতে পারেনি 4 জন। তারা বাঁচল না, তাদের কুপিয়ে পিস পিস করে কেটে স্থানীয় পুকুর পাড়ে ফেলে রেখে গেল শ্যামল।
দুদিনের মধ্যে দুষ্কৃতীদের গোষ্ঠী সংঘর্ষে 8 ডজন খুন হলে পুলিশি প্রতিক্রিয়া যেমন হওয়ার তেমনই হল। জেলার সমস্ত থানা থেকে অফিসার ফোর্স এনে শ্যামল আর বাঘা দুজনের গ্রুপের ছেলেদের সবার বাড়িতে রাতভর তল্লাশি অভিযান। সোর্সের খবর অনুযায়ী একাধিক গোপন থেকে একযোগে হানা, মোড়ে মোড়ে পুলিশ পিকেট, গাড়ি থামিয়ে নাকা চেকিং, 24 ঘন্টায় সাদা পোশাকে নজরদারি 3 শিফটে। ধরাও পড়ল বেশ কয়েকজন, কিন্তু মূলত যাকে ধরার জন্য এত আয়োজন সেই শ্যামল বেপাত্তা, ভ্যানিশ। শ্যামলের ঘনিষ্ঠ বলয়ে যারা ছিল, সেই রমেশ, বাপি, মন্টু, পুতন, নেপু, চিকু আরা সবাই কখনো না কখনো ধরা পড়েছিল 9 দশকের এই শেষের বছরগুলোয়। শ্যামলই শুধু অড ম্যান আউট, ধরা পড়েনি কখন। কোনো গুন্ডা মাস্তান কোনো নির্দিষ্ট এলাকায় কিছুদিন দাদাগিরি করে বেরিয়েছে, মস্তানিতে কাঁপিয়ে দিয়েছে, এমন উদাহরণ খুঁজলে অনেক পাওয়া যাবে। কিন্তু শ্যামলের ব্যাপারটা আলাদা। এত খুন, জখম, লুটপাট করেও পুলিশের চোখে ধুলো দিয়ে বছরের পর বছর অধরা থাকাটা শ্যামলকে শুধু হুগলিতে নয়, সারা রাজ্যেরই অপরাধ মানচিত্রে মিথের পর্যায়ে নিয়ে গিয়েছিল। আর যে ধরা পড়ুক, শ্যামলকে ধরতে পারবে না পুলিশ, এই ধারণাটা একটা দীর্ঘ সময় ধরে জল বাতাস পেয়েছিল। শ্যামল নিজেও ডন ছবিতে বচ্চনের কিংবদন্তি হয়ে যাওয়া ডায়লগটা সামান্য পাল্টে নিয়ে বলতো রাতের আড্ডায়, শ্যামল কো পকড়না মুশকিল হি নেই, নামুমকিন হ্যায়। কেন মুশকিল? কেন নামুমকিন? কোন জাদুমন্ত্রে নিজের রাজ্যপাট দিব্যি কায়েম করে রেখেও ধরা ছোঁয়ার বাইরে থাকতো পুলিশের বিভিন্ন স্তরের কর্মী অফিসার, যারা 90-এর মাঝামাঝি থেকে শুরু করে পরের 10 বছরের কোনো না কোনো সময় কাজ করেছেন শ্রীরামপুর মহকুমায় বা হুগলি জেলার অন্যত্র, তাদের সঙ্গে কথা বললে একাধিক কারণ বেরিয়ে আসে। 1, শ্যামলের অত্যাশ্চর্য ইনফরমার নেটওয়ার্ক, যারা রিষড়া কোন্নগর অঞ্চলের বাসিন্দা বা নিয়মিত যাতায়াত আছে ওই এলাকায়। তারা জানবেন স্থানীয় ভূগোল, যারা জাননি কখনো, ধারণা নেই তেমন, তাদের জন্য বলা রিষড়া কোন্নগর অঞ্চলের বিভিন্ন বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরির বিস্তীর্ণ এলাকায় একটা বড় অংশ জুড়ে ছিল শ্যামলের বিচরণ ভূমি। অ্যালকালি, জেকে স্টিল, বিন্দাল, ইউনাইটেড ভেজিটেবলস, পাশাপাশি ছিল স্থানীয় ক্লাব, সেবক সংঘর মাঠ, ধর্মডাঙ্গা, বারুজীবী কলোনি। শেষ যে জায়গাটার নাম বললাম, কৌশলগত কারণে সেটাই ছিল শ্যামলের পক্ষে নিরাপত্তম, বারুজীবী কলোনি। রাতে এখানেই থাকতো বেশিরভাগ সময়। কেন? এই জায়গাটায় 3 দিক দিয়ে ঢোকা যেত, রিষড়া রেলগেট দিয়ে, কোন্নগর আন্ডারপাস দিয়ে, কিংবা দিল্লি রোড দিয়ে ডানকুনি হয়ে পুলিশের গাড়ি ঢুকলে দেখা যেত অনেক দূর থেকে। কিন্তু রিষড়া রেলগেট বা কোন্নগর আন্ডারপাস দিয়ে পুলিশের পক্ষে দ্রুত ঢুকে যাওয়া সম্ভব ছিল বারুজীবী কলোনিতে। ডিফেন্সকে মজবুত করতে তাই রেলগেট আর আন্ডারপাসের মুখে সন্ধ্যে থেকে ভোর অবধি ডিউটি করত শ্যামলের বাহিনী। নজরে রাখত প্রতিটা গাড়ি, প্রতিটা বাইক। সাদা পোশাকে পুলিশ ঢুকছে, এ নিয়ে সামান্যতম সন্দেহ হলেও নিমেষের মধ্যে মোবাইলে খবর চলে যেত শ্যামলের কাছে। এ তো গেল রাত, নজরদারি বজায় থাকতো দিনের বেলায়ও। এলাকার প্রতিটা গলিতে, প্রতিটা মোড়ে ছড়িয়ে থাকতো ইনফরমাররা, যাদের সবাইকে মাসে মাসে ভদ্রস্থ অঙ্কের টাকা দিত শ্যামল। দিয়ে রাখতো মোবাইল ফোন। ওসি থেকে শুরু করে ডিএসপিও বা জেলার এসপি স্বয়ং বিভিন্ন সময়ে বিভিন্ন অফিসার কম চেষ্টা তো করেননি শ্যামলকে ধরতে। রিক্সা করে, অটো করে, বাইকে করে, নানা রকম ছদ্মবেশে প্রাণপাত চেষ্টা হয়েছে, যাতে পুলিশের গতিবিধি আন্দাজ করতে না পারে শ্যামলের লোকেরা। কিন্তু লাভ হয়নি। খবর হয়ে গেছে মোক্ষম সময়ে, পাখি উড়ে গেছে। শ্যামল যে সময়ে ক্রমে ত্রাস হয়ে উঠছে রিষড়া কোন্নগর উত্তরপাড়া এলাকায়,
তখন ওই এলাকায় কাজ করছেন এমন এক পুলিশ অফিসারের ভাষায়, ডিমওয়ালা, সবজিওয়ালা, ঠেলাওয়ালা, ইস্ত্রিওয়ালা, পাড়ার চায়ের দোকান, মুদির দোকান, সর্বত্র সোর্স ছিল শ্যামলের। এটা রেইডের সময় আমরা ফিল করতে পারতাম। ধরুন রিকশা রেলগেট পেরোলাম সিভিল ড্রেসে, রিক্সা করে বা পায়ে হেঁটে। অদৃশ্য নজরদারি যে একটা চলছে সেটা সেন্স করতে পারতাম স্থানীয় মানুষের চোখের ইশারায় বা ফিসফিসানিতে। শ্যামলের চেলাচামুন্ডাদের মুখে শুনেছি নানা রকম কোড নেম ছিল খবর দেওয়ার। ছোট পাখি মানে ওসি, মেজ পাখি মানে সিআই বা সার্কেল ইন্সপেক্টর, আর বড় পাখি মানে এসডিপিও। রেইড হতো কিন্তু ফিরতাম খালি হাতে। এক এক সময় এত হতাশ লাগতো যে কি বলবো। মনে হতো এলাকার গাছগুলোও বোধহয় শ্যামলের সোর্স। না হলে এতটা সিক্রেসি মেনটেন করার পরেও প্রত্যেকবার খবর পেয়ে যায় কি করে? এই কি করে? উত্তরেই উঠে আসে দ্বিতীয় কারণ, সোর্সের মধ্যেই ভূত। পুলিশেরই একাংশ মনে করেন সোর্সের মধ্যেও বিভিন্ন স্তরের নিজের লোক ফিট করে রেখেছিল শ্যামল। অন্তর্ঘাত না হলেও বারবার অপারেশন ফেল করতে পারে না। আর রাজনৈতিক প্রশ্রয়ের কথা তো আগেই বলেছি। বড় সড়ো কোনো ঘটনা ঘটিয়ে দেওয়ার পর নিরাপদ আশ্রয়ের অভাব হতো না শ্যামলের। কখনো কখনো আবার পুলিশের রেডারের সম্পূর্ণ বাইরে চলে যেত দু একজন বিশ্বস্ত সঙ্গীকে নিয়ে। মণিপুর, মেঘালয় বা মিজোরাম। এলাকা ঠান্ডা হলে ফিরে আসতো কয়েক মাস পরে। 3 নম্বর কারণ, এলাকায় নিজের একটা রবিনহুড ইমেজ গড়ে তোলা। পাড়ার কোনো নিম্নবিত্ত পরিবারের মেয়ের বিয়েতে হয়তো টাকা জোগাড় হচ্ছে না লোক খাওয়ানোর, মেয়ের বাবা শ্যামলকে এসে ধরলেন। এলাকার কোনো ক্যাটারারকে ডেকে শ্যামল নিজস্ব ভঙ্গিতে হুকুম জারি করলো, ভালো মেনু করবি, মাছ মাংস রাখিস, আর যা বিল হবে তার 30%-এর বেশি নিবি না। কিন্তু তা বলে খাবারের কোয়ালিটি যদি খারাপ হয়েছে শুনি। কথা শেষ করার প্রয়োজনই হতো না। বিয়ের ভোজ মিটে যেত নামমাত্র টাকায়। পাড়ার কোনো মেধাবী ছাত্রের কলকাতায় ভালো কলেজে অ্যাডমিশনের টাকা জোগাড় হচ্ছে না, শ্যামলের দরবারে গিয়ে আর্জি জানালে মুশকিল আসা। স্থানীয় কোনো ব্যবসায়ীকে ফোন করে সামান্য চমকালেই কাজ হয়ে যেত, টাকা পৌঁছে যেত ছাত্রের পরিবারে। জলে বাস করে কুমিরের সঙ্গে কেউ ঝগড়া তো করে না, কোন নগরে বাস করে কেউ শ্যামলের সঙ্গে ঝগড়ায় জড়াতো না। একটা পরিত্রাতা ইমেজ তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু তা বলে এমন ভাবারও কোনো কারণ নেই যে শ্যামল আদতে দয়ালু প্রকৃতির এবং গরিবের দুঃখে বুক ফেটে যেত। নিজের রোজগার ছিল অঢেল, কিন্তু যা যা পরোপকার করে পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছিল তার জন্য একটা পয়সাও নিজের পকেট থেকে খরচা করতো না। খোলাখুলি বলতো, লোকে জানছে শ্যামলদার জন্য কাজটা হলো, আমার ওটুকুই দরকার। আমার মাল খসছে কি অন্যের, সেটা নিয়ে কেউ মাথা ঘামাবে না। স্ট্র্যাটেজি পরিষ্কার ছিল, স্থানীয় মানুষের কিছু উপকার করে কৃতজ্ঞতা কিনতে থাকো এলাকায়, যাতে শ্যামলদার বিপদে আপদে লোকে ঝাঁপিয়ে পড়ে। বিপদ আপদ মানে পুলিশের রেইড, ঝাঁপিয়ে পড়া মানে চোখ কান খোলা রেখে পুলিশের গতিবিধির ব্যাপারে দাদাকে খবর দেওয়া। খবরের বিনিময়ে অনেককে মাসোহারা দিত শ্যামল, আগেই বলেছি। কিন্তু এমনও অনেকে ছিল যারা বিনে পয়সাতেই ইনফরমারের কাজ করত। পরোপকারে বিনিয়োগের ফসল সুদে আসলে এভাবেই তুলেছিল শ্যামল। কারণ নম্বর 4, নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস না করার প্রবণতা। যতই নেশার ঘরে হুব্বা হয়ে যাক, জুয়ার বোর্ডেই যতই উপচে পড়ুক টাকা আর বান্ডিল, রাতটা কোথায়, কোন থেকে কার বাড়িতে কাটাবে কেউ জানতো না, কাউকে বলতো না। দিনের বেলায়ও কোথাও যদি যাওয়ার থাকতো কখনো, সময়টা নির্দিষ্ট করে জানাতো না কোনো অবস্থাতেই। বলতো 12টা থেকে 2টোর মধ্যে যাব, বা 4টে থেকে 6টার মধ্যে, এবং ওই সময়টায় হয়তো যেতই না যেত ওই সময়সীমার আগে পরে।
সময়ের এই সামান্য হেরফেরেই পাকা খবর থাকা সত্ত্বেও মহেশতলার রেইডটায় এসডিপিওর নাগাল থেকে বেরিয়ে গেছিল শ্যামল। শুরুতে বলেছি সেই ব্যর্থ রেইডের কথা। খবরটা যে দিয়েছিল, এসডিপিওর সেই সোর্সের দেহ দিন 10 পর পাওয়া গিয়েছিল রিষড়া স্টেশনের কাছে। বাড়িতে ঢুকে মায়ের সামনে কুপিয়ে শ্যামল ভয়ঙ্করতম বদলা নিয়েছিল পুলিশকে খবর দেওয়ায়, এবং রাতে মদের থেকে রসিয়ে রসিয়ে বিবরণ দিয়েছিল খুনের। হাড়াহাড়ি নামিয়ে দিয়েছে, চিড়ে গেছে পুরো ঘাড় থেকে কোমর অবধি, আর মালটাকে কুপিয়েছে ওর মায়ের সামনে। পুরো পইতে করে দিয়েছি বডিটাকে। কখনো পইতে, কখনো ফুটবল মাঠ, কখনো বটি কাবাব। এক এক রকম খুনের বর্ণনায় এক এক রকম বিশেষণ ব্যবহার করত শ্যামল। টুকরো টুকরো করে কাটলে সেটা বটি কাবাব, পেট চিরে দিয়ে ভিতরে নুড়ি পাথর আর ঘাস ভরে দিলে সেটা ফুটবল মাঠ। মোট কত খুন করেছিল শ্যামল? সরকারি হিসেবে যদি ধরি, শুধু 1996 থেকে 2000-এর মধ্যেই অন্তত 20টা খুনের ঘটনায় সরাসরি যুক্ত ছিল। বেসরকারি হিসেবে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে 8-এর দশকের শেষ থেকে ধরলে, তা নিয়ে জল্পনাই করা যেতে পারে শুধু 30, 40 নাকি আরো অনেক বেশি। পুলিশের নাগালের বাইরে থাকার নেপথ্যে পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ শ্যামলের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা, দুরন্ত উপস্থিত বুদ্ধি এবং চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। বিভিন্ন সময়ে শ্যামলের টিমের যে ছেলেপুলেরা ধরা পড়ত, তাদের জিজ্ঞাসাবাদ পুলিশকে বুঝিয়ে দিত অন্যদের থেকে ঠিক কোথায় আলাদা ক্লাস 3 অবধি বিদ্যের অশিক্ষিত শ্যামল। টুকরো কিছু ঘটনার উল্লেখ থাক। সেবক সঙ্গের মাঠে ঠেক বসেছে, তখন শ্যামল 20-22, চাঁদনি রাত, এক সঙ্গী একটু আবেগপ্রবণ হয়ে পড়ল 2-3 পেক পেটে পড়ার পর। কি অ্যাটমসফিয়ার মাইরি, মনেই হচ্ছে না এটা রিষড়ায় তাজমহলে বসে মাল খাচ্ছি মনে হচ্ছে। বল, তাজমহল এইবারটা আবার কোথায়? হ্যাঁ, নতুন হলো নাকি? তাজমহলের নাম শুনিসনি? আরে বার নয় রে। অপ্রতিভ দেখাতো শ্যামলকে, অথচ তাজমহলেরও নাম না শোনা এই শ্যামলই তুলনায় অনেক বেশি শিক্ষিত বন্ধুদের তাক লাগিয়ে দিত যখন তখন। ওই সেবক সংঘ মাঠেরই একটা ঘটনায় যেমন বেশ কয়েকটা হ্যারিকেনের আলোয় চলছে খানা পিনা। হঠাৎই শ্যামল বলে উঠল, এই আলো বন্ধ কর, পুলিশ আসছে। অন্যরা তো অবাক, কোথাও কোনো আওয়াজ নেই, কিছু নেই। কি করে বুঝলো পুলিশ আসছে? আলো নিভিয়ে দেওয়া হলো, আর তার ঠিক মিনিট 1.5 পরে মাঠের পাশের রাস্তা দিয়ে পুলিশের গাড়ি বেরিয়ে গেল একটা। চলে যাওয়ার পর আবার যখন চালু হলো মদ মাংস, বাকিরা শ্যামলকে জিজ্ঞেস করলো, হেই, এ কি করে বুঝলি পুলিশ? এই জন্যেই আমি আমার জায়গায় আর তোরা তোদের জায়গায়। থানার জিপগুলো বেশিরভাগই দেখবি লজ ঝড়ে, যত্ন নেই, তার উপর হেভি রাফ চালায়। তাই দেখবি হেডলাইটের পজিশন ঠিক থাকে না, উঁচু নিচু হয়ে যায়। অন্য গাড়িতে আলো সোজা রাস্তায় পড়ে, পুলিশের গাড়িতে দেখবি হেডলাইটের আলোটা একটু উপরে পড়ে, ইলেকট্রিকের তারে ঝিলিক মারে। আমি তারে ওই আলোর ঝিলিকটা দেখলাম, মানে পুলিশ।
মোবাইলের যুগে যে টাওয়ার লোকেশন ট্র্যাক করে অবস্থান জেনে নেওয়া যায়, বছরের পর বছর চোর পুলিশ খেলতে খেলতে জেনে গিয়েছিল শ্যামল। জেনে গিয়েছিল পুলিশ ফোনে আড়িও পাততে পারে নম্বর জানা থাকলেই। সেই প্রযুক্তি এসে গেছে। চূড়ান্ত সতর্ক থাকতো ফোন নিয়ে। অন্তত হাফ ডজন মোবাইল সঙ্গে থাকতো অষ্টপ্রহর। নিজের কাছে দুটো, বাকিগুলো সর্বক্ষণের সঙ্গীদের কাছে। পাল্টে পাল্টে ব্যবহার করতো প্রত্যেকটা ফোন। একটা ফোন টানা 2 ঘন্টার বেশি চালু রাখতো না কখনো। কোন ফোনটা যে কখন চলবে, কোনটা যে কখন বন্ধ হবে হঠাৎ, কখন যে ফের চালু হবে, কেউ জানতো না। সব সময় মাথায় রাখতো হয়তো নম্বরগুলো জেনে গেছে পুলিশ, হয়তো প্ল্যান করছে রেইডের, হয়তো আড়ি পেতে শুনছে কথাবার্তা। শ্যামল তাই ফোনে কথা বলতো কম, আর বলার সময়ও এমন কিছু কথা ভাসিয়ে দিত ইচ্ছে করে যাতে পুলিশ বিভ্রান্ত হয়। হয়তো আছে কোন নগরে রাতে কোনো একটা অপারেশন করার কথা আছে রিষড়ায়। একটা ফোনে কাউকে বলল, রাতে হাওড়া স্টেশনের বড় ঘড়ির সামনে চলে আয়, বাকি কথা ওখানেই হবে। সঙ্গীরা সব প্রশ্ন দৃষ্টিতে তাকালে ক্রূর হাসত শ্যামল। দাদা, একটু চুক্তি দিলাম আর কি। হ্যাঁ, পুলিশ জাতটাকে বিশ্বাস নেই বুঝলি। যা বলছি শুনছি, হয়তো শুনলে শোন না। যা ঘুরে মর হাওড়ায়। আমি এদিকে কাজটা সেরে নি। নো রিস্ক। রিস্ক নিত না এমন নয়, নিত, কিন্তু ভেবে চিনতে। বাঘার সঙ্গে যখন শেয়ানে শেয়ানে চলছে কোন নগর কানাইপুরে, একদিন দুপুরবেলা শ্যামল একা বাইক চালিয়ে বারুজীবী কলোনিতে ঢুকলো কানাইপুরের দিক থেকে, যেটা বাঘার এলাকা। রমেশ জিজ্ঞেস করলো, এই রাস্তা দিয়ে এলি যে? এই ঝুঁকি নেয় কেউ? আর রাস্তা ছিল না, বাঘার এরিয়া দিয়েই আসতে হলো। যদি বাঘার ছেলেরা দেখতে পেয়ে যেত, যদি ঘিরে নিত? হ্যাঁ, আরে তোরাও যাও, বাঘার পাড়া দিয়ে ঢোকাই তো সবচেয়ে সেফ রে। ওরা যদি আমাকে দেখেও ফেলতো, ভাবতেও পারতো না যে আমি একা ঢুকেছি। ভাবতো আশেপাশে ছেলে আছে অনেক, অ্যাটাক করতে এসেছি বোধহয়। ভয় পেয়ে যেত, বাঘাকে খবর দিত, গুলি বোমা নিয়ে রেডি হতে ওদের সময় লাগতো কিছুটা। তার মধ্যেই দেখ আমি আরামসে নিজের মহল্লায় হুব্বা হুব্বা। যাতায়াতের সময় রুট বদলাবি মাঝে মাঝে, একই রুটে গেলে ডেঞ্জার বেশি। নে নে নে, চল ঢাল একটা ঢাল। ফোনই শুধু ঘন ঘন বদলাতো না, বদলাতো চেহারাও। কখনো শুধুই গোপ রাখতো, কখনো গোফের সঙ্গে এক মুখ দাঁড়ি, এবং তার উপর পাগড়ি চড়িয়ে ফাক্কা পাঞ্জাবি। কখনো আবার গোপ দাড়ি উড়িয়ে দিয়ে পরিপাটি ক্লিন শেভড। দূরপাল্লার ট্রেনে প্যাসেঞ্জার সেজে উঠে রেল ডাকাতি করতো যখন কেরিয়ারের শুরুর দিকে, তখন থেকেই ছদ্মবেশ ধরায় পটু। কখনো বিহারি সাজতো, কখনো পাঞ্জাবি। সেই অনুযায়ী পোশাক আশাক, চেহারার ছিঁড়ি ছাদ পাল্টানোর এই অভ্যেস আগা গোড়া বজায় রেখেছিল শ্যামল। ঠিক এই মুহূর্তের মুখের চেহারাটা কেমন রেড করার সময় জানতো না পুলিশ। দীর্ঘদিন অ্যারেস্ট না হওয়ায় সাম্প্রতিক কোনো ছবিও ছিল না শ্যামলের। বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া সঙ্গীদের থেকে চেহারার বিবরণ শুনে এবং সোর্সদের সঙ্গে কথা বলে একটা ধারণাই তৈরি ছিল শুধু। নিজের নিরাপত্তার ব্যাপারে রিস্ক ফ্যাক্টর শূন্যের কাছাকাছি নামিয়ে আনার চেষ্টা করতো সব সময়। বাইক চালাতো দুর্দান্ত, কেউ কখনো অন্যের বাইকের পেছনে বসতে দেখেন, সে যতই নেশা হোক। পিলিয়ন রাইডিং কখনো নয়, বলতো অন্য কেউ সালা কোথায় কখন গাড়ি ভিড়িয়ে দেবে, ঠিক আছে। কোনো গুলি বোমার ব্যাপারেও একই নীতি। এক সাগরেদের ভাষায়, শ্যামল লোহা আর ছিলামে দানা নিজেই ভরতো, হাজমোলা নিজেই বানাতো, ডেটালেও অন্য কাউকে হাত দিতে দিত না। বলতো
নিজের মাল নিজে রেডি করব, অন্যের বানানো মাল নিয়ে কাজ করতে গিয়ে নিজেই যদি ফুটে যায়। অন্ধকার জগতের ভাষা এগুলো। লোহা মানে দেশি পিস্তল, মুঙ্গেরে বানানো পিস্তল, যার ম্যাগাজিন আছে গুলি ভরার। তার নাম ছিলাম। দানা কি আপনারা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন। গুলি। ডেটল মানে বোম বানাতে যে নাইট্রোগ্লিসারিন লাগে। আর হজমোলা শিশি বোমার কোড নেম। সব বিষয়ে অবশ্য শ্যামল এতটা স্বাবলম্বী ছিল না। ব্যাংকের চেক বইয়ে সই করা যেমন শ্যামলের একেবারে ছোটবেলার এক বন্ধুর কথায়। যখন প্রথম ব্যাংক অ্যাকাউন্ট খুললো, সে এক কাণ্ড। ইংরেজি অক্ষর লিখতে গিয়ে কালঘাম ছুটে যাওয়ার অবস্থা। এস আর এইচ লিখতে আধ ঘন্টা কাটিয়ে দিল। শেষে বিরক্ত হয়ে বলেই ফেললো, এর থেকে তো খুঁট দিয়ে লেখা সহজ ছিল। ঘন্টা দেড়েক কসরত করার পর কোনোভাবে সই করলো চেকে, আর মকসর কাগজটা রেখে দিল ওয়ালেটে। ওটা সবসময় সঙ্গে রাখতো। বলতো, না দেখে নিজের নাম ইংরেজিতে লেখা পারবই না। এলাকা দখলে, ব্যাংক ব্যালেন্স ফুলে ঢোল। পুলিশি রেইড থেকে বাঁচার নিরাপত্তা বলয় আরও নিশ্ছিদ্র। এর পরের ধাপে যা হয়ে থাকে সাধারণত সেটাই ঘটল শ্যামলের ক্ষেত্রেও। প্রমোটারির অন্দরমহলে পা রাখা। বালি, উত্তরপাড়া, রিসরা, কোন্নগরে প্রচুর আবাসন তৈরি হচ্ছে তখন। যেখানে যা জমি খালি পড়েছিল বিক্রি হয়ে যাচ্ছে দ্রুত। টাকা উঠছে, শুধু লুফে নিতে হবে। শ্যামল ঠিক করলো, খুন খারাপি ঝামেলা অনেক হয়েছে, এবার ডন থেকে ব্যবসায়ী হওয়ার সময় এসেছে। সময় এসেছে লাখ পেরিয়ে কোটিতে খেলার। প্রথম জমিটা দখল নেওয়ার সময় দাদাগিরি অবশ্য করতেই হলো। একটা প্লট পছন্দ হয়েছিল শ্যামল রমেশের। কিনে ফ্ল্যাট বানিয়ে চড়া দরে বেচলে প্রচুর মুনাফা। কিন্তু যে দর অফার করলো শ্যামল, তাতে রাজি হচ্ছিলেন না জমির মালিক। বললেন, তোমরা জলের দরে চাইছো জমিটা, এ হয় না। আমি এর চেয়ে অনেক বেশি দাম পাবো কাগজে বিজ্ঞাপন দিলে। বিজ্ঞাপন? এটা 9mm পিস্তল। বেঁচে থাকলে তবে তো কাগজে বিজ্ঞাপন দেবেন। হয় জমিটা দিন, নয়তো মরে যান, আপনার চয়েস। বেঁচে থাকাকেই বেছে নিলেন জমির মালিক। শ্যামলের প্রথম প্রজেক্টে ইট, বালি, সিমেন্ট পড়তে শুরু করল। সেই শুরু। এবং বছর খানেকের মধ্যেই এলাকার প্রমোটিংয়ে মৌরিশি পাট্টা কায়েম করে নেওয়া। এখানেও নিয়ম বাঁধা। কোনো একটা জমিতে হয়তো কেউ ফ্ল্যাট বানাচ্ছে, প্রতি স্কোয়ার ফুট পিছু 50 থেকে 70 টাকা বরাদ্দ থাকবে শ্যামলের জন্য। কারো দখলে হয়তো কোনো জমি আছে, কিন্তু G+3 বানানোর পয়সা নেই। শ্যামল টাকার যোগান দিত। শর্ত, মাসে 3% সুদ। লোকেশন যদি খুব ভালো হয়, সুদের হার বেড়ে 5%। এর উপর স্কোয়ার ফুট পিছু 50 থেকে 70 টাকা তো রইলই। আরও বাকি ছিল। ফ্ল্যাট কেউ শ্যামলের দেওয়া টাকাতেই বানাক বা নিজের পয়সায়। ইট, বালি, সিমেন্ট কিনতে হবে শ্যামলের এক অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়ের দোকান থেকে, যার ইমারতি সামগ্রীর ব্যবসা। স্কোয়ার ফুটের মাপ যোগ যাতে ঠিকঠাক হয়, তার জন্য মাস মাইনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ করেছিল শ্যামল। ইঞ্জিনিয়ার সাইটে গিয়ে সব দেখে টেকে এসে রিপোর্ট দিলে তবেই শুরু হতো টাকা পয়সার গল্প। হিসেবপত্রের জন্য অবশ্য মাইনে দিয়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রাখার দরকার পড়েনি। শ্যামল নিজেই রাখতো প্রতিটা পাই পয়সার হিসেব। একটা খাতায় যেভাবে লিখে রাখতো পাওনা গন্ডার খুঁটিনাটি, দেখলে কে বলবে ক্লাস 3তেই পড়াশোনার ফুল স্টপ। টাকা আসতে লাগলো বন্যা স্রোতের মতো। খুব নিম্নবিত্ত ঘর থেকে উঠে আসা কোনো সমাজ বিরোধী যখন কোটি কোটি টাকার মালিক হয়ে পড়ে, চোখে ঝিলমিল লেগে যায়। সমাজের উচ্চকোটির জীবনযাত্রাকে আষ্টে পৃষ্ঠে চেখে দেখার একটা মোহ তৈরি হয়। শ্যামল ব্যতিক্রম ছিল না। বিলাসবহুল গাড়িতে যাতায়াত বাড়ল শহরে। একাধিক ফ্ল্যাট ভাড়া নিল কলকাতায়। ভাড়া অবশ্য নিত খুব অল্প দিনের জন্য, তারপর ছেড়ে দিয়ে ফের অন্য এলাকায় অন্য ফ্ল্যাট। খুব ঘনিষ্ঠ 2-1 জন ছাড়া কেউ জানতো না ফ্ল্যাটগুলোর ঠিকানা।
যেখানে মাঝে মাঝে খানাপিনা নাচ গানার আসর বসাতো শ্যামল, এক রাতের সুর আর সুরার আয়োজনে উড়ে যেত লক্ষ লক্ষ টাকা। লাইফস্টাইলে আমূল পরিবর্তন হলো। সেরা ব্র্যান্ডের পোশাক আশাক গায়ে উঠতে লাগলো রোজ। নিজের কুর্তা পাজামা অর্ডার দিয়ে বানাতে শুরু করলো কলকাতার সেরা ডিজাইনারদের দিয়ে। সঙ্গে যোগ হলো যথেচ্ছ নারী সংসর্গের অভ্যেস, যেটা আগে ছিল না। প্রচুর টাকার বিনিময়ে টলিউড এমনকি বলিউডের নায়িকাদের সঙ্গে সময় কাটানো যায় কিনা সেই খোঁজ করার জন্য মোটা টাকা দিয়ে এজেন্ট লাগিয়েছিল। বড়াই করে বন্ধুদের বলতো, তো আমার পড়াশোনা হয়নি বলে তোরা ঠাট্টা করিস, তোরা তো কেউ 12 ক্লাস পাস, কেউ গ্রাজুয়েট, পারবি টপ হিরোইনের সঙ্গে 5 তারা হোটেলে সময় কাটাতে। 2 মেয়ে ছিল শ্যামলের, যাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত শ্যামল। মেয়েদের ভর্তি করেছিল কলকাতার অভিজাত ইংলিশ মিডিয়াম স্কুলে। বলতো, আমার তো বাওয়াল করেই লাইফটা খরচা হয়ে গেল, কিন্তু মেয়েগুলো ইংলিশে কথা বলবে, ফরেনে যাবে পড়তে, মিলিয়ে নিবি, মেয়ে দুটোর তো বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে, আমার টাকা পয়সা আর ব্যবসার দেখভাল কে করবে? একটা যদি ছেলে থাকতো। ছেলের আশাতেই শ্যামল দ্বিতীয় বিয়ে করেছিল মিতালি নামের এক তরুণীকে। তবে প্রথম স্ত্রী তাপসীর সঙ্গে সম্পর্কে চিড় ধরেনি বিশেষ, চিড় বরং ধরেছিল শ্যামল রমেশের সমীকরণে। নাম্বার 1 আর নাম্বার 2-র মতবিরোধে গ্যাংয়ের মধ্যে চাপা টেনশন জন্ম নিচ্ছিল। শ্যামলের মনোভাব ছিল, অনেক তো হলো, এবার পুরো ফোকাসটা সিন্ডিকেট ব্যবসায় দেওয়া যাক। চমকানো ধমকানোর মেশিনারি তো আছেই, থাকবে, কিন্তু নিতান্ত প্রয়োজন না হলে আর নিজেরা সরাসরি ঝুটঝামেলা জড়িয়ে লাভ নেই। এমনিতেই পুলিশের অনেক কেসে নাম ঝুলছে, আর বাড়িয়ে কি লাভ? এবং বুদ্ধিমানের কাজ হলো একটা আপাত ভদ্র ইমেজ তৈরি করা, যাতে পরের বার মিউনিসিপ্যাল ইলেকশনে দাঁড়ানো যায়। রাজনীতির একটা মোড়ক থাকলে কিছুটা সুবিধে তো পাওয়াই যায়। রমেশ সহমত ছিল না এই গাঁধিগিরির তত্ত্বে, বরং তার বক্তব্য ছিল অন্য। সিন্ডিকেট আছে, থাকুক, যেমন চলছে চলুক, কিন্তু প্রমোটিংয়ের কাজে যে কোনো সময় বাজারে মন্দা আসতেই পারে। তাই সিন্ডিকেটের পাশাপাশি হাওড়া হুগলিতে লোহার ছাটের ব্যবসাটাও চালানো উচিত সমান তালে। তোলাবাজির পরিধিও আরও বাড়ানো দরকার, আর সেটা করতে হলে নিয়মিত অ্যাকশন করতে হবে এবং নিজেদেরও মাঝে মধ্যে সামনে থাকতে হবে। তা না হলে গ্যাং বা ব্যবসা দুটোর ওপর থেকেই নিয়ন্ত্রণের রাশ আলগা হয়ে যাবে ক্রমশ। কারণ দুটোই যথেষ্ট বেড়েছে কলেবরে। এখন হঠাৎ করে পুরোপুরি ভদ্রলোক সেজে গিয়ে লাভ নেই। আর রাজনীতিতে যোগ দিলেই তো এক ঝটকায় অতীত কীর্তি সব মুছে যাবে না, পুলিশও পিছু ছাড়বে না। পিছু ছাড়ার প্রশ্নই ছিল না। সেই যে 91 শ্যামল ধরা পড়েছিল মুঘল সরাইয়ে জিআরপির হাতে, তারপর আর ধরা যায়নি। দীর্ঘ ব্যর্থতায় হতাশা আসেই। শ্যামলের ক্ষেত্রেও হতাশা বারবার গ্রাস করেছিল পুলিশকে। চেষ্টা কিন্তু তা বলে থেমে থাকেনি। জেলা পুলিশ এবং সিআইডি দুতরফেই সিআইডির মনিটরিং সেলে বিশেষ টিম তৈরি হয়েছিল শ্যামলের ট্র্যাকিংয়ে। পুলিশ যে হাল ছাড়েনি শ্যামল জানতো বিলক্ষণ, তাই চালিয়ে যেত অহরহ সিম বদলানোর খেলা। নির্দিষ্টভাবে হদিশ পাওয়া কঠিন থেকে কঠিনতর হতো পুলিশের পক্ষে, তবে লেগে থাকতে হতো। কথা আছে না, সুন্দর মুখের জয় সর্বত্র। তদন্তের ক্ষেত্রে অন্য, ধৈর্যের জয় সর্বত্র। সবুর করো এবং মেওয়া ফলার অপেক্ষায় থাকো। সরাসরি খুন খারাপিতে 2002-03-এর পর থেকে আর জড়াতে চাইতো না শ্যামল। জড়াতে বাধ্য হলো 2005-এর ডিসেম্বরে। একটা সাইটের প্রজেক্টে প্ল্যান নিয়ে শ্যামলের সঙ্গে মতের মিল হচ্ছিল না প্রমোটারের। উপর মহলে কিছু যোগাযোগ ছিল এই প্রমোটারের। অন্যায় দাবির কাছে অন্যদের মতো গলবস্ত্র হয়ে নত জানু হওয়া দূরে থাক, উল্টে শ্যামলের লোকদের শাসিয়েছিলেন, তোদের দাদাকে বলে দে, যা ইচ্ছে ডিমান্ড করবে আর আমি মেনে নেব। সেটা হবে না, না না না, চমকে লাভ নেই। তেমন হলে ফেলে রাখবো জমিটা, প্রজেক্ট হবে না। একেবারে সরাসরি বিদ্রোহ খোদ হুব্বা শ্যামলের বিরুদ্ধে। পাল্টা চ্যালেঞ্জও ছুড়ে দেওয়া একরকম, যা পারিস করে নে, তোর জোর জুলুম মানব না। মস্তানি আর তোলাবাজির দুনিয়ায় সবচেয়ে জরুরি বিনিয়োগ হলো ভয়। ভয় পেয়েই অন্যায্য দাবি মেনে নেওয়া, ভয় পেয়েই নিঃশর্ত নথি স্বীকার,
ভয়ের চাষ করেই মুনাফার ফসল তোলা। তা সেই ভয়ই যদি চলে যায়, যদি কেউ শ্যামলকে চোখ রাঙিয়ে পার পেয়ে যায়, তাহলে শ্যামলের অস্তিত্বই সংকটাপন্ন হয়ে পড়ে। বিদ্রোহের নিশান তোলার মাসুল দিতে হলো ওই প্রমোটারকে। শ্যামল নিজে অ্যাকশনে নামলো। 2005-এর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে প্রজেক্টের সাইট ম্যানেজারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারল শ্যামল, এবং প্রকাশ্যে হুমকি দিয়ে গেল কয়েকদিনের মধ্যে প্রমোটারের পুরো ফ্যামিলি উজাড় করে দেওয়ার। এই হুমকিটা যে ফাঁকা আওয়াজ নয়, সত্যি যে হাওড়া নিবাসী প্রমোটারের বাড়িতে ভয়ানক কোনো অ্যাকশনের প্ল্যান করছে শ্যামল, তার আঁচ পেল সিআইডির মনিটরিং সেল। কল ইন্টারসেপশনে ধরা পড়ল শ্যামলের সঙ্গে এক সহযোগীর মিনিট দেড়েকের কথোপকথন। শ্যামলকে বলতে শোনা গেল, হ্যাঁ, শালার বড্ড পুড়কি হয়েছে, দেখ না কি করে, 1 সপ্তাহের মধ্যে বাড়ির হাফ থেকে ফুল হাওয়া করে দেবো পুরো। সালা, বাড়ির হাফ থেকে ফুল, এটা ডিকোড করা কোনো সমস্যা নয়। হাফ থেকে ফুল অর্থাৎ ছোট থেকে বড় সবাইকে মেরে দেওয়ার প্ল্যান করছে। একটা খুন হয়ে যাওয়ার পর তদন্তে নেমে অপরাধীকে খুঁজে বার করা এক জিনিস, রুটিন কাজ, কিন্তু খুব তাড়াতাড়ি এক বা একাধিক খুন হওয়ার সম্ভাবনা প্রবল। এটা জেনে যাওয়ার পর খুনগুলোকে প্রতিহত করা আরেক রুটিন নয়, ঢের বেশি কঠিন, ঢের বেশি উদ্বেগের। জরুরি বৈঠকে বসলেন ডিআইজি, সিআইডি। 21শে ডিসেম্বরের বিকেলে কল মনিটরিং সেল থেকে ফোন এলো ডিআইজির কাছে। স্যার, একটা 1.5 মিনিটের কনভারসেশন হলো মিনিট 10 আগে। কি? হ্যাঁ, বলছে কাল বাগুইহাটি যাবে, বললো পাগলি ফিট করে রাখিস। কখন যাবে বলছে? হ্যাঁ, বললো সেকেন্ড হাফে। এখন টিএল বেলুর। যার সঙ্গে কথা হলো তার সাবস্ক্রাইবার ডিটেলস নিয়েছো? ইয়ে স্যার, তন্ময় বলে একজনের নাম দেখাচ্ছে, অ্যাড্রেস গুপ্তিপাড়া। নাম্বারটা ট্র্যাক করেছো? হ্যাঁ স্যার, কনভারসেশনের সময়ের লোকেশন ব্যান্ডেল, ওই ফোনটার পরেই সুইচ অফ। ট্র্যাক রাখছি স্যার। গুপ্তিপাড়ার ঠিকানাটা টেক্সট করো রাইট নাও। 1.5 মিনিটের কথা চালাচালি থেকে কি জানা যাচ্ছে, আগামীকাল বাগুইয়াটি যেতে পারে। বলছে সেকেন্ড হাফে যাবে, মানে বিকেলে, সন্ধে বা রাতে। পাগলি, পাগলি ফিট করে রাখতে বলছে। এটাও অপরাধ দুনিয়ার ভাষা। পাগলি অর্থাৎ মহিলা। যা দাঁড়াচ্ছে কোনো মহিলার সঙ্গে নিভৃতে সময় কাটানোর জন্য কাল বাগুইয়াটি যেতে পারে। অবশ্য শ্যামলের যা মারাত্মক ধূর্ত স্বভাব, কে বলতে পারে বাগুইয়াটি হয়তো কোডনেম, আসলে হয়তো যাবে অন্য কোথাও। ফোনে ইচ্ছে করেই মিসলিড করছে। বাছাই করা কিছু সোর্সকে জরুরি তলব করা হলো সন্ধ্যেতেই। কথা হলো বিস্তারিত। কেষ্টপুর আর বাগুইয়াটির মাঝামাঝি একটা জায়গায় ঠেকের সন্ধান পাওয়া যাচ্ছে, এক প্রমোটারের বাড়ি। গত বছর একটা সময় শ্যামলের নিয়মিত যাতায়াত ছিল এখানে, ফুর্তি টুর্তি হতো রাত বিরেতে। বাগুইয়াটি যদি হয়, এখানেই যাওয়ার সম্ভাবনা 99%। বাড়িটা আইডেন্টিফাই করা যাবে। সোর্সের উত্তর ইতিবাচক। ঠিক হলো সকাল থেকে শুরু হবে অপারেশন শ্যামল। অপারেশন কাল, কিন্তু রাত থেকেই টাওয়ার লোকেশন মিনিটে মিনিটে মনিটর করতে হবে। ফিল্ডে 4টি টিম থাকবে সকাল থেকে। নেতৃত্বে থাকবেন ডিআইজি স্বয়ং, সঙ্গে থাকবেন সিআইডির স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। 22শে ডিসেম্বর 2005 সকাল থেকে শ্যামলের 3টে সিমই বন্ধ। একটা চালু হলো সোয়া 10টা নাগাদ, যাতে একটা ফোন এলো 10:30টার সামান্য পরে। বালি এলাকার কোনো এক প্রমোটারের ফোন, নিছক কাজের কথাই হলো, সিমেন্ট বালির ডেলিভারি সংক্রান্ত। ফোনটা অবশ্য শ্যামল ধরল না, ধরল অন্য একজন। হ্যালো। দাদাকে এখন দেওয়া যাবে না, ঘুমোচ্ছে। যা বলার আমাকে বলুন। হ্যাঁ, কার্বন রে। এতদিনের ট্র্যাকিংয়ের অভিজ্ঞতায় গলাটা মনিটরিং সেলের সবার চেনা। হুব্বা শ্যামল, হুব্বা শ্যামল। টাওয়ার লোকেশন ডানলপ সংলগ্ন এলাকা। একটা ব্যাপারে সন্দেহ নেই আপাতত, শ্যামল এখন ডানলপ এলাকায় আছে। বাকি দুটো ফোন অবশ্য এখনো বন্ধ। টাওয়ারের অবস্থান স্ট্যাটিক থাকলো দুপুর প্রায় 2টো অবধি। সেই 10:30টার পর থেকে ফোন এসেছে 3টে। কথোপকথনে উল্লেখযোগ্য কিছু নেই, ব্যবসাপাতির ফোন।
যার মধ্যে শেষ ফোনটা শ্যামল নিজেই ধরেছে এবং ছাড়ার আগে বলেছে পরে কথা হবে, এখন বেরোচ্ছে একটু। বেরোলো যে সেটা বোঝা গেল 2:30-এর পর, যখন টাওয়ার লোকেশন বদলাতে শুরু করলো ফোনে। বেলঘরিয়া পেরিয়ে বরানগর, বরানগর পেরিয়ে টালা। ফোনের বদলাতে থাকা অবস্থান বুঝিয়ে দিল হুব্বা শ্যামল এখন দক্ষিণমুখী। নাকি ভুল ভাবা হচ্ছে? শ্যামল আদৌ নয়, শ্যামলের কোনো সঙ্গী। ধন্দের কারণ ইতিমধ্যেই চালু হয়েছে দ্বিতীয় ফোনটা, যার অবস্থান দেখাচ্ছে ডানলপ সেক্টর। দুটো ফোনের কোনোটাতেই কথোপকথন হচ্ছে না কিছু। বিভ্রান্তি দূর হলো 3:15 নাগাদ, যখন দ্বিতীয় ফোনের সিমটাও স্থিতাবস্থা কাটিয়ে বদলাতে শুরু করলো পজিশন। এবং দক্ষিণে নয়, টিএল ক্রমে সরতে থাকলো দক্ষিণেশ্বর পেরিয়ে বালির দিকে। দ্বিতীয় ফোনে একটা ইনকামিং কল এলো। ফোনটা ধরে যে হ্যালো বলল সে শ্যামল নয়, এ সেই লোক যে সকালের ফোনে বলছিল দাদা এখন ঘুমোচ্ছে। যিনি ফোন করেছেন তিনি বললেন শ্যামলের সঙ্গে কথা ছিল। উত্তর এলো, দাদা একটু ব্যস্ত এখন, আপনার সঙ্গে পরে কথা বলিয়ে দেব। ফোনটা ডিসকানেক্ট হওয়ার মিনিট খানেকের মধ্যেই দ্বিতীয় ফোন থেকে প্রথম ফোনে কল গেল। দাদা, পার্টির ফোন ছিল, কথা বলতে চাই। পরশু সাইটে আসতে বল 12টা। ধন্দের জায়গা নেই আর। শ্যামল প্রথম ফোনটা ব্যবহার করছে। যে ফোনের টিএল জানাচ্ছে শ্যামলের অবস্থান এখন মধ্যম গ্রামের কাছাকাছি। গত মিনিট 15 ধরে স্ট্যাটিক। বাগুইয়াটিতে থাকা টিমকে অ্যালার্ট করা হলো। সিআইডির গাড়ি যখন সল্ট লেকের দিকে এগোচ্ছে, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট জিজ্ঞেস করেই ফেললেন ডিআইজিকে, স্যার এভাবে আর কতক্ষণ? শ্যামল যা শেয়ানা জিনিস, হয়তো কোনো হিন্ট পেয়েছে কোথাও থেকে, তাই বাগুইয়াটির দিকটা আর মারাচ্ছি না। আর ঘন্টাখানেক দেখব, তারপর ব্যাক। ধরো যদি বাগুইয়াটিতে রাতের দিকে যায়, টিম তো থাকছেই। সল্ট লেকে সেন্ট্রাল পার্কের কাছে যখন গাড়ি থামালেন ডিআইজি, তখন ঘড়িতে 5:15। শ্যামলের ফোনের টিএল সল্ট লেকের স্ট্যাটিক 5টা থেকে। ঠিক 5:45 একটা ইনকামিং কল এলো শ্যামলের মোবাইলে। ফোনটা ধরল শ্যামল, ধরেই পরে করিস বলে কেটে দিল ফোনটা। ফোনের অন্যদিকে যেই থাকুক সুযোগই পেল না কিছু বলা। কোথায় থাকতে পারে, কোথায় থাকতে পারে? ভাবতে ভাবতেই আচমকা একটা ব্রেন ওয়েভ ঝটকা দিল হিমাদ্রিকে। 1.5 ঘন্টা নড়ন চড়ন। ফোন এলে কেটে দিচ্ছে। ফ্ল্যাট ছাড়া অন্য জায়গায়ও তো হতে পারে, সিটি সেন্টার তো বেশি দূরে নয়। তাহলে কি? উত্তেজনা চেপে রাখতে পারেন না হিমাদ্রি। স্যার লোকেশন স্ট্যাটিক, এতক্ষণ সিনেমা দেখছেন না তো? পসিবল, কোয়াইট পসিবল, হতেই পারে। আর যদি নাও হয়, ট্রাই নিতে ক্ষতি কি? লেটস গিভ ইট আ শট। দুটো গাড়ি মিনিট 3 মধ্যে ব্রেক কষল সিটি সেন্টারের ক্রসিং থেকে সামান্য দূরে। হিমাদ্রি এবং আরেকজন অফিসার পায়ে হেঁটে গেলেন সিটি সেন্টারের দিকে। যা জানার ছিল জেনে ফিরে এলেন মিনিট 10 মধ্যে। 3টে শো শুরু হয়েছে 5টার আশেপাশে। একটা বাংলা ছবি, ঘরোয়া পারিবারিক। ইংরেজি ছবিও চলছে একটা। পোস্টার দেখে যেটুকু বোঝা যাচ্ছে সায়েন্স ফিকশন জাতীয়। 3 নম্বর ছবিটা হিন্দি, কলিযুগ। পোস্টারের ছবি বলে দিচ্ছে নাচ গান, মারদাঙ্গা এবং সেক্সের ভরপুর সুশ্রুড়ি সম্বলিত বলিউডি মশলা ছবি। শ্যামল যদি সিনেমা দেখতে এসেই থাকে, ঘরোয়া পারিবারিক বা কল্পবিজ্ঞানের ছবি দেখে নিশ্চয়ই সময় নষ্ট করছে না। দেখলে নির্ঘাত ওই কলিযুগেই দেখছে। শো শেষ হবে কটায়? স্যার হিন্দি ছবিটার ডিউরেশন দেখলাম 2 ঘন্টা 6 মিনিট। শুরু হয়েছে 5:10। অ্যাক্টেড আর ইন্টারভাল মিলিয়ে আরও 15-20 মিনিট ধরুন। 7:30টার আশেপাশে কলিযুগের শো ভাঙবে। তার একটু আগে ইংরেজি ছবিটা শেষ হবে, আর বাংলাটা শেষ হবে ওই হিন্দিটার কাছাকাছি সময়ই। এখন 6:45। কিছুটা সময় আছে হাতে। যদি পালানোর চেষ্টা করে, কেউ ফায়ার করবে না। জানি প্রাইজ ক্যাচ, কিন্তু ফায়ারিং আন্ডার নো সার্কামস্টান্সেস। আই রিপিট, আন্ডার নো সার্কামস্টান্সেস। ভিড়ের মধ্যে পাবলিকের কোনো ইনজুরি হলে কেলেঙ্কারি হয়ে যাবে। আর 48 ঘন্টা পরেই বড়দিন। সান্টা ক্লজে লাল সাদা কাটাউটে ভরে গেছে সিটি সেন্টার চত্বর। ভিড়ে ভিড়াকার শপিং মলে খুশির ফুলকি উঠছে। আইনক্সের ইভিনিং শো ভেঙেছে।
লোকজন নেমে আসছে সিঁড়ি দিয়ে। ওইভাবে সার দিয়ে নেমে আসা এত লোকের মাঝে একটা নির্দিষ্ট লোককে খুঁজে বের করা মুশকিল। মুখগুলোর উপর দ্রুত চোখ বুলোচ্ছিলেন হিমাদ্রি আর ডিআইজি। মাঝবয়সী, বেটে, গাট্টা গোট্টা চেহারার জনা দশেক লোক নেমেছে গত 2-3 মিনিটে, যাদের দেখে সন্দেহ করার মতো কিছু পাওয়া যায়নি, যাদের মুখের সঙ্গে ন্যূনতম মিলও নেই শ্যামলের। লোক নেমে আসছে ননস্টপ, নামছে, বেরিয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে ভিড়ে। একটা অল্প বয়সী ছেলে মেয়েদের গ্রুপ ওই নামছে হই হই করতে করতে। ওদের ঠিক পিছনের ধাপে দাঁড়ানো বেটে লোকটার উপর চোখ আটকে যায় হিমাদ্রির। বেটে, স্বাস্থ্যবান, কালো ফুল স্লিভ শার্ট, মাথায় টুপি। টুপিটা অনেকটা নামানো বলে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। লোকটার আশেপাশে নেমে আসছে লম্বা চেহারার আরেকটু, ওর মাথাতেও টুপি। বেটে লোকটা সিঁড়ির শেষ ধাপে প্রায়। সোর্সরা যা বলে শ্যামলের ইদানিংকার চেহারার ব্যাপারে তার সঙ্গে তো অনেকটাই মিলছে। একটু মোটা, ফোলা ফোলা মুখ, কিন্তু সোর্সরা তো এটাও বলে যে শ্যামলের পুরুষটু গোপ আছে। এর তো গোপ নেই, তাহলে শিওর হওয়া যাচ্ছে না। কি করবেন এখন? সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সিদ্ধান্ত নেন হিমাদ্রি। লোকটা মাটিতে পা রাখা মাত্র হিমাদ্রি একটু চেঁচিয়েই বলে ওঠেন, কি শ্যামলদা, ভালো আছেন? হুব্বা। হুব্বা কে? ব্যাস, ওই কেটাই যথেষ্ট ছিল। ডিআইজি, সিআইডি নিমেষে হাত চেপে ধরেছেন লোকটার। হিমাদ্রি এক টানে মাথা থেকে খুলে নিয়েছেন টুপি। চেহারা পরিষ্কার এবার। গোপ থাকুক না থাকুক, এ শ্যামল। প্রায় 1.5 দশক ধরে পুলিশকে নাকের জলে চোখের জলে করে দেওয়া হুব্বা শ্যামল। সঙ্গীটিও অচেনা নয়, বাপি, বেনারসি বাপি। কলিযুগ দেখেই বেরুচ্ছিল। ওয়্যারলেসে কল পেয়ে চটজলদি দৌড়ে এসেছে বাইরে থাকা টিম। ডিআইজি পিস্তল ঠেকিয়ে দিয়েছেন শ্যামলের গলায়। হিমাদ্রিও কোমরে গোজা আগ্নেয়াস্ত্র বার করে সোজা তাক করেছেন বাপির দিকে। কলার ধরে টানতে টানতে যখন দুজনকে বাইরে নিয়ে আসছে সিআইডি টিম, আতঙ্ক ছড়িয়ে পড়েছে সিটি সেন্টারে। কি ঘটছে এটা? সিঁড়ি থেকে নামার পর দুটো লোককে ঘিরে ধরল কয়েকজন, তারপর রিভলভার ঠেকিয়ে ঘাড় ধরে বাইরে নিয়ে এসে গাড়িতে তুলছে। চোখের সামনে কিডন্যাপিং। শ্যামল আর তার সঙ্গীকে তুলে দুটো গাড়ি যখন বেরিয়ে যাচ্ছে হুশ করে, ততক্ষণ হইচই শুনে ছুটে এসেছেন সিকিউরিটি ম্যানেজার। মোবাইলে ডায়াল করছেন বিধাননগর থানার নম্বর। দ্রুত খবর ছড়ালো। শর্ট লেগে সিনেমা দেখতে এসে সিআইডির জালে হুগলি ত্রাস। হুব্বা শ্যাম, হুব্বা শ্যাম। পরের দিন সব কাগজে প্রথম পাতায় জায়গা পেল অপারেশন হুব্বা। ইন্ডিয়ান এক্সপ্রেসের কলকাতা সংস্করণে শ্যামল গ্রেপ্তারের খবরের হেডিংটা তুলে দেওয়ার লোভ সামলানো কঠিন। দাউদ ইব্রাহিম অফ হুগলি অ্যারেস্টেড বাই সিআইডি। পুরনো মামলা অনেক ঝুলছিল শ্যামলের নামে, তবু 1 বছরের বেশি দীর্ঘস্থায়ী হলো না শ্যামলের কারাবাস। জামিনে বেরিয়ে গেল। কি করে? বেশিরভাগই ছিল খুনের মামলা। কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল না অধিকাংশ ক্ষেত্রে। আর থাকলেও কারো ঘাড়ে মাথা ছিল না শ্যামলের বিরুদ্ধে পুলিশের কাছে মুখ খোলার। জামিনে মুক্ত হয়ে ফের হুগলির মাটিতে পা রাখলো শ্যামল। টিমের ছেলেদের বলল, হুব্বা, হুব্বা শ্যামল। হ্যাঁ, ভালোই হলো, একেবারে ফ্রেশ হয়ে এলাম। এবার বাওয়াল কম, ব্যবসা বেশি। কি বেশি কি কম সেটা পরের ব্যাপার। তারও আগে শ্যামল আবিষ্কার করলো জেলে থাকার এই 1 বছরে ব্যবসার অঙ্ক বদলে গেছে অনেক। শ্যামলের অনুপস্থিতির সুযোগে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ অনেকটাই নিজের দখলে নিয়ে ফেলেছে রমেশ। শ্যামল লক্ষ্য করছিল বছরখানেক আগেও টিমের যারা শ্যামল দাওয়ান্ত প্রাণ ছিল তাদের অনেকেই জার্সি বদল করেছে, যাদের কাছে এখন রমেশই শেষ কথা। গ্যাং ভাগ হয়ে যায়নি। শ্যামল রমেশ কাজ করছিল একসঙ্গে, কিন্তু কোথাও একটা তাল কেটে গিয়েছিল। 2007 থেকে 10 এই সময়টায় সম্পর্কের ফাটল নানা মতবিরোধে ক্রমশ আরো চওড়া হয়ে গিয়েছিল। আনুষ্ঠানিক বিচ্ছেদটাই যা হয়নি, তবে মন কষাকষি যতই হোক, শ্যামলের একটা ন্যূনতম বিশ্বাসের জায়গা অটুট ছিল রমেশের প্রতি। বলতো, এখন যদি বলি এই প্রজেক্টে হাত দেওয়া ঠিক হবে না, রমেশ মেনে নেবে, মানতেই হবে। অমত থাকলেও মেনে নেবে, মুখের উপর না বলার হিম্মত হবে না। এই বিশ্বাসটাই কাল হয়েছিল শ্যামল। সময়টা 2011 জুন।
শ্রীরামপুরের কাছে একটা জমি দেখতে গিয়েছিল শ্যামল রমেশ। জমি জরিপের পর্ব মিটে যাওয়ার পর রমেশ বলেছিল শ্যামলকে, দুপুরের খাওয়াটা আমার ওখানে খেয়ে যা, চল দাসপাড়ায়। দাদা আমরাও যাই সঙ্গে। হ্যাঁ দূর, যাচ্ছি তো রমেশের বাড়িতে, তোরা চলে যা। কি আর হবে, ম্যাক্সিমাম মেরে দেবে। কিরে রমেশ, হ্যাঁ দাদা। মেরে দিবি না কি একা পেয়ে? হ্যাঁ, ম্যাক্সিমাম মেরে দেবো, কি আর হবে। কি যে হবে সেটার আঁচ রমেশের ফ্ল্যাটে পা রাখা মাত্রই পেয়েছিল শ্যামল। এক সময়ের বিশ্বস্ততম সঙ্গীরা হাতে ছুরি পিস্তল নিয়ে বসে, নেপু, জিতানদার, চিকুয়া, আরো কয়েকজন। শ্যামল ঢুকতেই যারা নিমেষের মধ্যে ঘিরে নিয়েছিল, কোমরে যে 9mm গোজা থাকতো সবসময়, সেটা ছোঁয়ারই সুযোগ পায়নি শ্যামল। রমেশ বলেছিল, দেখ শ্যামল, যেভাবে চলছে একসঙ্গে ব্যবসা চালানো আর সম্ভব নয়। আলাদা হয়ে গেলে তুই আমাকে ফুটিয়ে দিবি, নয়তো আমি তোকে খালাস করে দেব। তাই ভাবলাম। হ্যাঁ, এই রমেশ, রমেশ, আমি বেরোলাম, তোরা দেখি। নির্দেশ পালন করেছিল নেপু, জিতেন্দ্ররা দেখে নিয়েছিল যা দেখার। 3 দিন নিখোঁজ থাকার পর বৈদ্যবাটি খালে ভেসে উঠেছিল হুব্বা শ্যামলের দেহ। বৈদ্যবাটি খাল থেকে উদ্ধার হয়েছিল বলেছি, কি অবস্থায় উদ্ধার হয়েছিল বলা হয়নি। বডিতে 4টে বুলেটের ক্ষত, বডির কাঁধ থেকে কোমর আড়াআড়ি চেরা ছিল ধারালো অস্ত্রের টানে। হুব্বা হুব্বা শ্যামল পইতে করে দিয়েছিল। প্রদীপের গল্প স্বল্প আজ এই পর্যন্ত। পরের সপ্তাহে শনিবার ঠিক বিকেল 5টায় হাজির হব এক নতুন গল্প নিয়ে। শুনছেন তো আপনি? অন্যকে শোনানোর জন্য লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফান্টান।